দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা সমাপ্তি মাসুকের কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে। ব্যস্ততা সম্পর্কে তো অবশ্যই জানবো, তার আগে একটু জানি যে আপনার নাম সমাপ্তি কেন? মানে বাবা মা কি মেয়ে চেয়েছিলেন সেজন্য সমাপ্তি নাম চলে এসেছে? আমরা এখানে একটা মজার কথা আছে, আমরা 3 ভাই, আমাদের 3 ভাইয়ের নামই কিন্তু এরকম মেয়েদের মতো। আমার বাবা এবং মার খুব মেয়ের একটা শখ ছিল মেবি। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে শতাব্দী, আমার নাম রাখলো সমাপ্তি। এখানে শেষ হয়ে যাওয়ার কথা, তারপর একটি মেয়ের আশায় আর একটি বাচ্চা নিল, সেটার নাম হলো অদিতি, কিন্তু সেও ছেলে। আমরা 3 ভাই, আমাদের কোনো বোন নেই। এই কথাটি আমি শতাব্দীর কাছ থেকে শুনেছি যে এইভাবে করে আসলে কালো পরিক্রমায় 3 জনের নাম মেয়েদের মতন হয়ে গেল। এটা নিয়ে কখনো বন্ধু বান্ধব মহল থেকে? ছোটবেলায় অনেকে অনেক মজা করতো, এখনো মাঝে মাঝে অনেক জায়গায় আছে যে যারা হয়তো বা চেনে না বা ওইভাবে জানে না, নাম শুনলে এইভাবে তাকায় যে সমাপ্তি কেন এরকম নাম। স্পেশালি আমার ছোট ভাই অনেক অকওয়ার্ড সিচুয়েশন ফেস করে। অদিতি তো পুরোই মেয়েদের নাম, ওর একটু হয় আর কি এরকম। আচ্ছা, আমরা এনজয় করি। অভিনয়ের প্রতি ভালোবাসাটা কেন তৈরি হলো আপনার? এটা কি ভাইকে দেখে? আসলে না, ভাইকে দেখে না, আরো অনেক আগে থেকে আমাদের পারিবারিক একটা স্কুলিং ছিল আর কি। আমার বাবা সংস্কৃতি কর্মী ছিলেন, উনি অনেক লেখালেখি করতেন। আমার চাচা বেসিক্যালি অভিনয় জগতে আসা যদি বলি আমার চাচার হাত ধরে, শহীদুল আলম চাচু। ছোটবেলা থেকেই দেখতাম আশেপাশে, সবসময় বাসার ভিতর অনেক ধরনের চর্চা হতো। তারপরে থিয়েটারটা যে আমাদের বাসার কাছেই ছিল, থিয়েটার অ্যাক্টিভিটিস, আমার চাচা ছিলেন অধিকর্তা থিয়েটারের, থিয়েটার সেন্টার। তো ওখানে ছোটবেলা থেকে যাতায়াত, ওইভাবেই আস্তে আস্তে মাথার ভিতর আসে, চর্চাগুলো শুরু করি। তারপরে বড় ভাই, মানে সবাই তো আমার ফ্যামিলিতে অনেকেই তো আসলে, তো ওইভাবেই একটা মানে এমন হতে পারতো ভাইয়া যে চর্চাটা একটা জায়গায় এসে থেমে গেল, কিন্তু সেটা এই যে সময়ের সাথে সাথে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা তো অবশ্যই আপনার নিজের ইচ্ছে ছিল। সেই জায়গাটা তো মানে বাসনাটা তো ছিল যে একজন অভিনেতা হতে চাই। না, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন আপনি, যে বাসনা ছিল এবং একটা ভালোবাসা তো তৈরি হয়েই গেছে। প্যাশন না থাকলে তো আসলে হতেও পারে আমি অন্য কোনো প্রফেশনে চলে গেলাম, যে কোনো জায়গায় থেমে যেতে পারতো। হ্যাঁ, রাইট। সো এটাকে নিয়েই যেহেতু এখনো এগিয়ে যাচ্ছি এবং সামনে এগিয়ে যাওয়ারই। কাকে দেখে অভিনয়ের জন্য সবথেকে বেশি? আমার চাচা এবং আমার ভাই। আচ্ছা, আর যদি জিজ্ঞেস করেন যে আমার পছন্দের অভিনেতা কে, অবশ্যই আমার পরিবারের বাইরে, সেটা আমি বলবো যে হুমায়ুন ফরিদি। ফরিদি ভাই তো ফরিদি ভাই, আমার চোখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিনেতা তিনি। যখন আপনি নিজে অভিনয় করেন তখন এই অভিনেতা, মানে কি বলা যেতে পারে যে বর্ষিয়ান একজন অভিনেতা, তার প্রভাব কি আপনার যে স্টাইল, অভিনয়ের যে স্টাইল, সেটার মধ্যে পড়ে কিছুটা? আমি মনে করি না আমার ভিতর কোনো প্রভাব পড়ে, কারণ আমার নিজস্ব একটা নিজস্বতা আছে। আমি তাকে ভালোবাসি বা তাদের অভিনয় ভালোবাসি দেখে যে তাদের প্রভাব পড়বে, নট দ্যাট। আর যদি কখনো কোনো চরিত্রে পড়েও থাকে, ওইটা অনিচ্ছাকৃত, বাট আমি চেষ্টা করি যেন কারো দ্বারা প্রভাবিত না হই। এক্স্যাক্টলি। আচ্ছা, না হলে আমি কেমন অভিনেতা হলাম? একদম ছোটবেলায় ক্যামেরার সামনে আপনার দাঁড়ানো, বুঝে বা না বুঝে, তখন কি একটু নার্ভাস ছিলেন? মনে পড়ে সেই দিনগুলোর কথা? আরে বাপ রে বাপ, ভীষণ নার্ভাস ছিলাম। আমি আমার প্রথম টেলিভিশন নাটক হচ্ছে বিটিভির একটা নাটক করেছিলাম, এবং লাকিলি ওই নাটকটা জাহিদ হাসান, আমাদের জাহিদ ভাই যে অভিনেতা, ওনারও প্রথম ধারাবাহিক নাটক ছিল। তো আমি তখন ছোট্ট, ক্লাস 5-এ কি 6-এ পড়ি। তো আমি তো একটু চঞ্চল স্বভাবের ছিলাম, ফ্রেম বুঝতাম না, রিহার্সাল করতাম। বিটিভির কাজে কিন্তু আলাদা একটা ধাঁচ আছে, ওখানে বসে সবাই রিহার্সাল করতে হয়, রিহার্সাল করে তারপরে সেটে যায়। তা আমি তো তখন ছোট, অনেক কিছু বুঝতাম না, বকা খেতাম। তারপরে মিমি আপা, আফসানা মিমি আমাকে বুঝিয়ে টুঝিয়ে করতো যে না এভাবে কর, এভাবে কর। তো ওনাদের হেল্প পেয়েছি। আর আমার সুবিধা যেটা ছিল, ডায়ালগস নিয়ে প্রবলেম হতো না, কারণ আমি তো অলরেডি তখন আমার চাচার থিয়েটারে যাতায়াত ছিল, কিছুটা স্কুলিং ছিল, মধ্যে তো তখন আপনি ছিলেন। এক্স্যাক্টলি। কিন্তু ওই যে ক্যামেরার যে একটা ভীতি, সেটা কিছুটা কাজ করেছে। ওটা তো অনেক বড় বড় ক্যামেরা লাইফে ফার্স্ট টাইম। এই যে একটা সময়, এই সময়ের তো নিশ্চয়ই চড়াই উতরাই অনেক কিছু, অনেকটা সময় পাড়ি দিতে হয়েছে। কখনো এমন সময় এসেছে কি খুব ফ্রাস্ট্রেটেড লেগেছে, মনে হয়েছে যে না, অভিনয়টা ছেড়ে দিই, এরকম কোনো সময় এসেছে জীবনে? এসছে আমার লাইফে, এরকম দুবার এরকম সময় এসছে। এটা হচ্ছে কি, মানে খানিকটা একঘেয়েমি চলে আসে, একই রকম কাজ করতে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা অভিনয় করি, আমি নতুন প্রজন্মদের জন্য যদি একটা মেসেজ দিই, যে আমার মতে শুধুমাত্র অভিনয়টাকে পেশা হিসেবে না নিয়ে পাশাপাশি একটা ফিনান্সিয়াল সাপোর্ট থাকা খুব জরুরি, ভীষণ জরুরি। কারণ আমাদের এই অঙ্গনটা এখনো অতটা প্রফেশনাল হয়নি, এখনো অনেকটাই ইম্যাচুর আছে,
যে শুধু অভিনয়টা করেই আমি জীবিকাটা নির্বাহ করবো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটা লজ্জার কিছু নেই। সো মাঝে মাঝে তো এরকম ফ্রাস্ট্রেশন এসছে। তারপরে ধরেন মনের মতো চরিত্র পাচ্ছি না, একই টাইপ কাজ করে যাচ্ছি। চরিত্রের একটা ক্ষুধাও ছিল। ধরেন আমি এক ধরনের চরিত্রে ভালো করলাম, দেখা গেল অনেক ডিরেক্টর আমাকে শুধু ওরকম চরিত্রেই কাস্ট করছে, ডাকছে। তো ওই জায়গাও একটা ক্ষুধা তো থেকেই যায় যে বিভিন্ন ধরনের চরিত্র প্লে করা, ওই জায়গাটা ভাঙাটাও বেশ চ্যালেঞ্জিং। এক্স্যাক্টলি। তো এই দুই তিনটা জিনিস মিলিয়ে একটা ফ্রাস্ট্রেশন তো কাজ করেছিল আমার ভিতরে এক এবং সময়। আমার কাছে মনে হয় যে যে কোনো অভিনয় শিল্পীর জন্য এই ফ্রাস্ট্রেশন না কোনো না কোনো ভাবে তার নিজেকে চিনতে এবং সামনে আরো নতুন নতুন চরিত্র তৈরিতে অনেক সাহায্য করে। আর আরেকটা ব্যাপার, আপনি যদি একই টাইপের চরিত্র সবসময় প্লে করতে থাকেন তখন না আপনি আস্তে আস্তে আপনি রিজিট হয়ে যাবেন। আপনি তখন অন্য কোনো চরিত্রে গেলে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন না, কারণ একই রকম করতে করতে না একটা ব্যাড প্র্যাকটিস হয়ে যায়, সৃষ্টিশীলতার জায়গাটা ঝামেলা হয়ে যায় কিন্তু তখন। এবার আসি যে বর্তমানে অনেকগুলো কাজের সাথে আছেন আপনি, কি কি কাজ করা হচ্ছে? রিসেন্টলি তো অনেকগুলি কাজ শেষ করলাম এবার ঈদে। ভালো ভালো কিছু নির্দেশকের ভালো কিছু কাজ করলাম, যেমন রাফাত মজুমদার রিঙ্কুর ইতিবৃত্ত, মোহন আহমেদের পাখির মতো মন, রাইসুল তোমালের, মানে এরকম বলে শেষ করা যাবে না, অনেকগুলি করেছি। তো উল্লেখযোগ্য ছিল আমি যদি বলি, শহীদুল নবীর একটা কাজ করেছিলাম, গুড বয়। এই গল্পটা আমার খুব ভালো লেগেছিল, এটা করে খুব আরাম পেয়েছি। রাফাত মজুমদার রিঙ্কুর কাজটা, রাইসুল তোমালের কাজ, এদের কাজ করে শান্তি পেয়েছি। আর রিসেন্ট আমার একটা ফুল লেন্থ ফিল্ম রিলিজ হলো, দেয়ালের দেশ। ওটা বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে, ইন্টারেস্টিং ছিল গল্পটা। আবার শিয়াব শাহিন ভাইয়ের একটা চরকির একটা ওয়েব ফিল্ম করলাম, কাছের মানুষ দূরে থুয়া, ওটাও খুব ভালো। মানে আমি যেই কাজ করেছি বিভিন্ন টাইপের ক্যারেক্টার প্লে করেছি এবং দর্শকপ্রিয়তা পেয়েছে, এর জন্য আমি আসলে স্যাটিসফাইড। যখন কোনো স্ক্রিপ্ট আপনার কাছে আসে তখন কোন বিষয়টা আপনার প্রাধান্য দেন, যে কিভাবে নির্বাচন করবেন গল্প বা চরিত্র, এই নির্বাচন প্রক্রিয়াটা আপনার ক্ষেত্রে কেমন থাকে? আমি প্রথমে ঠিক করি, আচ্ছা ঠিক আছে, ওর কিরকম, ওর ব্যাকগ্রাউন্ডটা কি, কিরকম ফ্যামিলি থেকে এসছে, কিভাবে হাঁটে চলাফেরা করে, এটা নিজে নিজে একটু ভাবি, একটা স্ট্রাকচার দাঁড় করাই। তারপর সে কিভাবে কাপড় পরে, চরিত্রর উপস্থিতি যত ছোটই হোক, চরিত্র তো চরিত্রই। তো সেটা যখন আমাকে ক্যারেক্টারাইজেশন করতে হয়, এরকম কিছু পয়েন্ট আছে যেগুলি আমরা ভাবি। মানে এটা এই প্র্যাকটিসটা এসছে মঞ্চ থেকে তো শিখেছি আসলে। সেটা তো কখনো কোনো চরিত্র, দুটো চরিত্র কখনো একভাবে হাঁটে না, প্রত্যেকটা চরিত্র সবসময় আলাদা আলাদা হাঁটে। চরিত্র ফার্স্ট ক্রিয়েট হয় স্টেপিং থেকে। তো ওটা একটু ভাবি, কিভাবে পোশাক পরে, কিভাবে কথা বলতে পারে। 1 ঘন্টা একটু সময় দিয়ে কোনো একটা চরিত্র আসলে ওটা নিয়ে, তারপরে ডিরেক্টরের একটা ভিশন আছে, তার সাথে বসি, উনি কি চায়, কিভাবে চায়, দুটো মিলিয়ে পরে ক্যারেক্টারাইজেশন করি। চলচ্চিত্রের কথা বলছিলেন, সে প্রসঙ্গে একটু আসতে চাই যে সম্প্রতি যেহেতু রিলিজ হয়েছে এবং আপনি বলছিলেন যে দর্শকদের কাছ থেকে সাড়া অনেক ভালো পেয়েছেন, সেই জায়গাতে যে সাধারণত যখন কোনো চলচ্চিত্রের জন্য সাইন করেন তখন তো বোঝা যায় না যে আচ্ছা এই চরিত্র বা এই চলচ্চিত্র কি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না, এবং সেটা যখন পায় তখন নিশ্চয়ই ভালো লাগার পরিমাণটা অনেক বেশি থাকে। আসলে এটা ঠিক যে আমরা তো আগে থেকে জার্নিটা জানি না যে এন্ড পর্যন্ত ফিল্মের জার্নিটা কেমন হবে। যখন দর্শকপ্রিয়তা অনেক পাওয়া যায় তখন তো স্বাভাবিক খুব ভালো লাগে। বড় পর্দার না একটা ব্যাপার আছে আপু, বড় পর্দার একটা আলাদা ম্যাজিক, আলাদা একটা স্যাটিসফ্যাকশন, একটা ব্যাপার থাকে। আচ্ছা, যখন চলচ্চিত্রে কাজ করছেন, একটা তো হচ্ছে যে বড় পর্দার জন্য কাজ করছেন, ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও তো বিভিন্ন রকম চলচ্চিত্র আমরা দেখছি যে মুক্তি পাচ্ছে। তো দুটোর কি অভিনয়ের ক্ষেত্রে ভিন্নতা থাকে? খুব একটা না, কারণ একটা সময় হয়তো থাকতো, এখন আমাদের যত দিন গেছে অ্যাক্টিং প্যাটার্ন তো চেঞ্জ হয়েছে, অনেক আধুনিক হয়েছে। আপনি দেখবেন আজ থেকে 20 বছর আগের অ্যাক্টিং প্যাটার্ন আর এখনকার অ্যাক্টিং প্যাটার্ন কিন্তু এক নয়। টেকনিক্যাল বিষয়গুলো চেঞ্জ হয়েছে, ক্যামেরা, এডিটিং সবকিছুই তো চেঞ্জ হয়েছে, সামনের দিকে আগাচ্ছে, আধুনিক হয়েছে। সো অনেক কিছুই এখন একই রকম। যেমন আমি যদি বলি, থিয়েটার আর ফিল্মের মধ্যে আগে খুব মিল ছিল, কারণ থিয়েটারের ফ্রেম বড়, স্টেজে কাজ হচ্ছে, ফিল্মেরও ফ্রেম বড়। টেলিভিশন নাটক ছিল ছোট, ক্লোজ আপ মিডিয়া বলতো সবাই, ঠিক আছে। তো এখন কিন্তু আপনি যে বললেন ফিল্ম আর ওয়েব ফিল্মের মধ্যে এমনভাবে চিত্রায়িত হয়, গল্পগুলি এমনভাবে আগায়, খুব একটা আলাদা করা যায় না। আপনি একটা ওয়েব ফিল্ম যদি বড় স্ক্রিনে চালান, মানুষ এনজয় করবে, খুব একটা আলাদা হবে না। সো আর আমাকে যদি বলেন যে আপনি যে অভিনয় করেন, আগে অনেক কিছু মাথায় রেখে অভিনয় করতে হতো, এখন অভিনয়টা আমি আমার মতোই করে যাই, সেটা টেলিভিশনেই হোক, ফিল্মের জন্যই হোক। ওই ফিল্মে যে আমাকে লাউড অ্যাক্টিং করতে হবে, নট নেসেসারি।
এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। নতুন কোনো প্রজেক্টের সাথে কি ইনভলভ হচ্ছেন বা কথা চলছে এরকম কিছু সামনে যেগুলোতে আমরা আপনাকে পাবো? সামনে কয়েকটা ওয়েব সিরিজে আমাকে পাওয়া যাবে, তিনটা, একটা অলরেডি শুটিং শেষ, আরো দুটার কথা চলছে। একটা ওয়েব ফিল্মের কাজ শেষ করলাম বিঞ্জের জন্য, চরকির জন্য একটা কাজ, সামনে বেশ কিছু কাজে পাওয়া যাবে আমাকে। সময়ের সাথে সাথে সময়ের প্রয়োজনেই আমাদের গল্প বলার ধরন অনেক পরিবর্তন হয়েছে। আমরা যদি 90-এর দশকটাকে ধরি, সেই সময়টাতে মানে এত সুন্দর এত চমৎকার কিছু গল্প কি চমৎকারভাবে উপস্থাপন করা যেত। আজকে সেই গল্পগুলো উপস্থাপনের জন্য বিভিন্ন রকম আঙ্গিকের যে জায়গাটা, বা আমি যদি বলি প্ল্যাটফর্ম দর্শকদের বেড়েছে, রুচিবোধের যে জায়গাটা, সেটা পরিবর্তন হয়েছে, প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে সবকিছু মিলে। আগে তো বিটিভি ছিল, এখন অনেকগুলো চ্যানেল অনেক টেলিভিশন, সাথে ইউটিউব আছে, ওটিটি প্ল্যাটফর্ম আছে। সব থেকে বড় চ্যালেঞ্জ একজন অভিনেতার জায়গা থেকে আপনার কাছে কি বলে মনে হয়? অভিনেতা হিসেবে বলবো যে এখন সাবজেক্ট নির্ভর অনেক কাজ হয় যেগুলি থেকে শেখা যায়। আগেও শেখার ব্যাপারগুলো ছিল, কিন্তু এখন আরো বেড়েছে। বাট ফাঁকিবাজির জায়গা একদম বন্ধ হয়ে গেছে। আগে একটু ফাঁকিবাজি করা যেত চাইলেও, কিন্তু আর দর্শক এখন অনেক স্মার্ট। আমি বলবো না পুরনো দর্শকরা আনস্মার্ট ছিলেন, কিন্তু পুরনো দর্শকের চেয়ে আমি বলবো নতুন দর্শকরা অনেক স্মার্ট, অনেক কিছু বোঝে, ওদের চোখ ফাঁকি দেওয়া যায় না। আর নিজের কাজ যেটা, ওটা মন দিয়ে করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর আপনি যেটা বললেন যে চ্যালেঞ্জ আগেও ছিল, এখনো আছে। গল্পের কথা কি বলবো আসলে, সময়ের সাথে সাথে ওই যে সবই বদলায়, গল্পের রূপ এটা বদলাচ্ছে। একসেপ্ট করে নিতে হবে আমাদের। একজন অভিনেতা হিসেবে তো অনেক বছর আপনি কাজ করে যাচ্ছেন, জি। কখনো নির্দেশনা বা পরিচালনা এই বিষয়গুলো বা নির্মাতা হিসেবে নিজেকে দেখতে চাওয়া, এই বিষয়টা কখনো আকর্ষণ করেছে? মাঝে মাঝে করে, কিন্তু সাহস পাই না। নির্দেশনা অনেক কঠিন কাজ, বাবারে বাবা, ওটা আমি সাহস করতে পারি না। রাইট, ইটস এ হিউজ। সবার তো একটা গোল থাকে বা একটা টার্গেট থাকে, আর আপনার ক্ষেত্রে সেটা কি? এইভাবেও তো ভাবিনি কখনো। যতদিন সুস্থ থাকি অভিনয়টা করে যেতে চাই, ভালোবাসি তো অভিনয় করতে। আজকে এই পর্যায়ে এসে আছো, জীবনের প্রাপ্তি এবং অপ্রাপ্তির যে হিসেবটা যদি আমি আপনাকে করতে বলি, সেটা কি হবে? অনেক পেয়েছি আপু, প্রাপ্তির সংখ্যাটা অনেক বেশি আমার। অনেক পেয়েছি দেখেই তো আমি এখন একটা রিনাউন্ড টেলিভিশন চ্যানেলে বসে আপনার সাথে আমি কথা বলতে পারছি। কি কি এটাও তো একটা পেয়েছেন? সেটা অ্যাচিভমেন্ট না? তালিকায় কি কি আছে? দর্শকের ভালোবাসা, এই যে আমি এখন যখন কাজ করি, মানুষ আমার কাজের যখন প্রশংসা করে, আমার অনেক বড় একটা ফ্যান বেজ আছে। মানে এটা তো আসলে এই প্রাপ্তিটা না, মানে কিছু প্রাপ্তি আছে চোখে দেখা যায়, কিছু প্রাপ্তি আছে অনুভূতির ব্যাপার। আমি এখন আপনাকে কিভাবে বোঝাবো? আপনি হয়তো বললে বুঝবেন যে আমি 2টো অ্যাওয়ার্ড পেয়েছি, এটা না, শুধু এটাই না, দর্শকের ভালোবাসা সবচেয়ে বড় প্রাপ্তি। অবশ্যই সেই ভালোবাসার জন্যই তো আসলে অ্যাওয়ার্ডগুলো ঘরে এসেছে। এক্স্যাক্টলি। আর অপ্রাপ্তি কিংবা কিছু থাকে না যে কিছু পেলাম আমরা না, যারা, এটা হ্যাঁ আমি কি? বুঝতে পেরেছি, আমরা যারা বিনোদন জগতে কাজ করি, আমাদের ব্যক্তিগত জীবন খুব হ্যাম্পার হয়। True. কারণ আমরা বাসায় সময় দিতে পারি না, আমাদের কোনো শুক্র শনি নেই, কোনো বন্ধ নেই। ভেরি আর্লি মর্নিং বের হই, লেট নাইটে বাসায় ফিরি। সো আমাদের আমরা চাইলেও অনেক সময় আমাদের পার্সোনাল লাইফটা, ফ্যামিলি লাইফটা খুব স্মুথ রাখতে পারি না। ব্যালেন্স করাটা কঠিন সো হয় অপ্রাপ্তি যদি থেকে থাকে, ওটুকুই যে আমি অনেক ক্ষেত্রে ফেইলার আমার ফ্যামিলি মেনটেন করতে, আচ্ছা, আমার প্রফেশনের কারণে। পরিবার থেকে সেটার অভিযোগ আসে? না, এখন আর আসে না, কারণ আমাদের পরিবারটাও টিউন হয়ে গেছে, আমাদের অনেকেই তো অটো টিউন। অটো টিউন। এছাড়া আর কোনো প্রাপ্তি আমি বলবো না, অপ্রাপ্তি নেই, সবই প্রাপ্তি। আচ্ছা, যারা স্টার হয় তাদেরকে নিয়ে তো আসলে অনেক রকম গুজব ছড়ানো হয় বা ছড়িয়ে যায় আসলে। তো আপনার সম্পর্কে এমন কোনো গুজব ছড়িয়েছে যেটা শুনে আপনি নিজেই আসলে খুব এটা তো অবাক হয়েছেন? মানুষ বলতে পারবে, পৃথিবীতে শোবিজ অঙ্গনের মানুষদেরকে নিয়ে গুজব হয় না এমন কোনো হতেই দেশ পারে নেই। না, হ্যাঁ। শোবিজের মানুষদেরকে নিয়ে কথা হবেই। 20টা কথা হবে, এটার মধ্যে অর্ধেক হবে সত্য আর 19.5টা হবে মিথ্যা। মানুষ মনের মাধুরী মিশিয়ে বলবে। না, আমাকে নিয়ে ওরকম কিছু কখনো না। আসেনি এখনো? একটা দরকার গুজব, একটা স্টার হওয়ার জন্য একটা গুজব একটা দরকার, দরকার। কিন্তু নেগেটিভ মার্কেটিং অলসো মার্কেটিং, রাইট? অবশ্যই অবশ্যই, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজির অনেক বড় একটা পার্ট। অনেকে ইচ্ছা করে নেগেটিভ মার্কেটিং করায়, আচ্ছা, মানে আমার দেশের বলবো না, অনেক দেশেই আছে। একদম শেষ স্টানবাজি পর্যায়ে করে। চলে এসেছি ভাইয়া, কথা বলতে বলতে ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। বিনোদনের জন্য, আপনাদের আনন্দের জন্য আমরা শিল্পীরা অনেক কষ্ট করি, কাজ করি। আমাদের সাথে সবসময় থাকবেন, বাংলা ভিশনের সাথে থাকবেন। বাংলা ভিশনে অনেক ভালো ভালো নাটক যায়, আমারও সামনে একটা ধারাবাহিক নাটক আসছে।
আমাদের জন্য দোয়া করবেন। আর সেই সাথে আপনাকে জানাতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ দার্শনিক উইলিয়াম পেনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জনপ্রিয়তা এড়িয়ে চলুন, এর অনেক ফাঁদ আছে, তবে সুবিধা নেই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।